বর্তমানে এআই রেভলিউশন চলতেছে, প্রতিদিন এআই চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে একজন ডিজাইনার কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে? যেমন আমাদের ইচ এন্ড এভরি মান্থে নতুন একটা টুল আসতেছে, পাইথন সোলোপ্রনিয়ার কিভাবে খুব সহজে এর মাধ্যমে তার কন্টেন্ট রেডি করে তার বিজনেসটাকে তার করাতে পারে। দুইটা প্রোডাক্টের অলরেডি ভিডিও অ্যাড করা আছে এভার্সিটি ইউটিউব চ্যানেলে। মানে এটা আমি প্রায় বেশিরভাগ জুনিয়র ডিজাইনার প্লাস অনেক সিনিয়র ডিজাইনার কাছ থেকে পাই, ক্লায়েন্টের ফিডব্যাক নিতে পারে না। এই যে ক্লায়েন্টের ফিডব্যাক না নিতে পারাটা, এটা একটা সার্ভাইভিং রেটের ক্ষেত্রে কতটুকু হবে, বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? ইন্ডাস্ট্রিতে একজন নতুন ডিজাইনার ইমপ্রুভমেন্টের জন্য কোন জবটা অ্যাকচুয়ালি তার জন্য সুইটেবল, যেখান থেকে সে অনেক ইনপুট করতে পারবে? এটা কি ডেস্ক জব না রিমোট জব? ধরেন আপনি খুব ভালো পরিমাণে এক্সপার্ট লেভেলে চলে গেছেন, তখন আপনার জন্য রিমোট জব আমি বলতে পারি প্রেফারেবল, বাট যাওয়ানি টু। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিয়েটিভ পডকাস্টে, স্পন্সর্ড বাই এভার্সিটি। আজকে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম বিথি, সিনিয়র ভিজুয়ালাইজার, এন্ড আমাদের গেস্ট হিসেবে আজকে আমাদের আছে সবার প্রিয়, অনেক ওয়েল নোন একজন ফেস, আমাদের ক্রিয়েটিভ লিড নাজমুল হুদা হৃদয় ভাই। আজকে আমাদের টপিক হচ্ছে খুবই স্বাভাবিক জেনারিক একটা টপিক, যে বিভিন্ন ডিজাইনাররা কি ফেস করতেছেন বা ওনাদের কি কি ওয়ানে থাকে, আমরা এগুলোই হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করব। সো ভাইয়াকে আজকে পাওয়ার কারণে আমি চেষ্টা করব যে আপনাদের যে কোশ্চেন গুলো আসে, বা আমার 4 বছরের ইন্ডাস্ট্রি কেরিয়ারে আমি যে কোশ্চেন গুলো ফেস করেছি, এগুলোর সমস্ত কিছুর আনসার ভাইয়ার কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য। তো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। আসলে আপনি যখন বলছেন প্রশ্ন, তখন আসলে মানে আপনি যে এই 4 বছরের কথা বলছেন, জানি না যে কি কি কোশ্চেন আসলে রাখছেন। আমার হচ্ছে অলরেডি পছন্দ হয়ে যাচ্ছে, কি আনসার দিব জানি না, বাট আমি ট্রাই করব আমার যতটুকু নলেজে ছিল বা যতটুকু নলেজে আছে এর ভিতরে হচ্ছে আমি যা পারি তা বলা। সো আপনি ক্যারি অন করতে পারেন। তো আমরা শুরু করছি আমাদের কোশ্চেন। আমার কাছে ফার্স্ট যে কোশ্চেনটা হয়, যেটা আমরা এখন সবাই ফেস করতেছি, ইন্ডাস্ট্রিতে ভাইয়া এআই কে ডিজাইনারদের ভ্যালু কমিয়ে দিচ্ছে। এর ব্যাপারটা হচ্ছে, দেখেন এটা একটা টুলের মতো। আপনি ফটোশপ ইউজ করছেন, ইলাস্ট্রেটর ইউজ করছেন, বা অনেকে হচ্ছে আরো ফিগমা থেকে শুরু করে অনেকগুলো সফটওয়্যার অনেকে ইউজ করছে, যেটা যে সময় কাজে লাগছে। এখন কথা হচ্ছে এআই এর সাথে ব্যাপারটা কি হয়েছে। এআই এর সাথে ব্যাপার যেটা হয়েছে যে আপনার কাজের যে প্রসেসটা সেটা শর্ট হয়ে গেছে আগের থেকে। তো আপনি দেখা যাচ্ছে আগে ধরেন আপনি একটা ম্যানিপুলেশন করতে অনেকগুলো বিষয় সম্বন্ধে আপনার নলেজ থাকা লাগতো, বা আপনার অনেকগুলো বিষয়ে বুঝে শুনে একটা বিষয় করা লাগতো। এখন হয়তো ওই ইমেজ জেনারেশনের ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, বা এমন দেখা যাচ্ছে আপনার আইডিয়েশনের ব্যাপারে যে খুব বেশি টেন্স থাকলে তো ওই ব্যাপারগুলো একটু ইজি হয়ে গেছে। সো এআই এর ব্যাপারটা হচ্ছে, এআই আসার পরে আসলে ডিজাইনারদের ভ্যালু কমে না, আলটিমেটলি ভ্যালু বেড়ে গেছে। কজ এখন এআই গুলো সাবস্ক্রিপশন বেসড। সো ডিজাইনাররা নিজেদেরকে রিচ করতেছে আস্তে আস্তে এআই এর সাথে ইউজ টু করে। সো টুমোরো তারা যখন মার্কেটে ফুল ফ্লেজেন্টলি এআই নিয়ে কাজ করবে, তখন আসলে এই ব্যাপারটা তো অবশ্যই ভ্যালুয়েবল হবে মার্কেটের জন্য। কাজ যেহেতু এফিসিয়েন্ট হবে, সো ভ্যালু ব্যাপারটা অ্যাড হবে আসলে। সো ভ্যালু আসলে কমবে না, ভ্যালু আসলে বাড়বে। কমবে কাদের? কমবে হচ্ছে তাদেরই যারা আসলে এই এআই যখন আসছে এটাকে হচ্ছে হাইপ, বা এটা আসলে কি করবে জাস্ট এরকম চিন্তা ভাবনা করে এটাকে এক্সপ্লোর করতেছে না, বা এটার ভিতরে ঢুকতেছে না, তারা একটু হয়তো নিজেদের ভ্যালুটা কমে। তার মানে হচ্ছে ডিজাইনার হিসেবে এআই থেকে নিজেকে দূরে রাখাটাই লস, আমরা বলতেই পারি। এটাই। তাহলে ভাই আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনে যাই। এটা আমি খুব খুব কাছের একজন মানুষের কাছ থেকে শুনতে পেরেছি যে, আপু আমি ফিডব্যাক নিতে পারি না। মানে এটা আমি প্রায় বেশিরভাগ জুনিয়র ডিজাইনার প্লাস অনেক সিনিয়র ডিজাইনার কাছ থেকে পাই, ওনারা হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক নিতে পারে না। একজন ডিজাইনার হিসেবে এই যে ক্লায়েন্টের ফিডব্যাক না নিতে পারাটা, এটা একটা সার্ভাইভিং রেটের ক্ষেত্রে কতটুকু হবে, বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? একটা বিষয় হচ্ছে ফিডব্যাক ব্যাপারটাকে আমরা ডিজাইনিং সেক্টরে আমরা আসলে খুব জমের মতো দেখি, যে ফিডব্যাক আসলেই মনে হয় যেন আমার ডিজাইনটা শেষ, আর আমি এত কষ্ট করে একটা লেআউট বানাইছি, হয়তো এইটাতে এখন ক্লায়েন্টের এমন একটা হাত বসাচ্ছে, ফাইনালি হচ্ছে আমার ডিজাইনটা হয়তো ভালো হবে না, এটা আমার কাছে মনে হইতেছে। সো আমি রিসেন্ট হচ্ছে আমার আইডিতে হচ্ছে একটা থিওরি শেয়ার করছিলাম, যে 1 ফর কিচেন এন্ড 1 ফর সোল। সো ওখানে দেখা যাচ্ছে আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, সব ক্লায়েন্টেই গুড ডিজাইন বোঝে এমন হবে না, আবার সব ক্লায়েন্টই আপনাকে ভালো ডিজাইন মানে দিবে না, ব্যাপারটা তাও না। সো আপনি দুইটা মিলেই কাজগুলো পাবেন। আর ফিডব্যাক না নিলে ব্যাপারটা কি হয়, ডিজাইনিং সেক্টরটাতে আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করি। ধরেন আপনি খুব ভালো একটা কাজ করছেন, বা রিসেন্টলি আপনি অনেকগুলো কাজ করতেছেন, এর ভিতরে একটা কাজ খুব ভালো হয়ে গেছে। সো দেন আপনাকে মানুষ কি করা শুরু করছে, অ্যাপ্রিসিয়েট করা শুরু করছে যে ইউ আর ডুইং গ্রেট। সো দেন আসলে আপনি নিজেকে ওই একটা চ্যাম্পিয়ন লেভেলে হোল্ড করে ফেলছেন, যে ও আমি তো হচ্ছে এই লেভেলে পৌঁছাই গেছি। সো আমাকে এখন যদি কেউ কিছু বলে, আমি এখন তাকে বলবো যে তুমি আমার থেকে শেখা দরকার, আমি তোমার থেকে কেন শিখবো। সো এই মেন্টালিটিটা না গ্রোথ ব্যাপারটাকে নষ্ট করে দেয়। এখন কথা হচ্ছে ডিজাইনিং, আমি যদি বলি যে 5 বছর আগে ডিজাইনিং এর যে ট্রেন্ড ছিল, 5 বছর পরের যে ট্রেন্ড অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সো এই চেঞ্জটা আসলেই বলতে গেলে মজার ব্যাপার হচ্ছে, এই চেঞ্জটা কাস্টমাররাই আনছে, বিকজ অফ কাস্টমারদের রুচি চেঞ্জ হয়েছে।
এবং আমরা আসলে অডিয়েন্স যখন সেগমেন্ট করা শুরু করছি তখন আমরা বুঝে গেছি যে কাস্টমার আগে এটা পছন্দ করতো, এখন কাস্টমার এটা পছন্দ করে। ফিডব্যাক কাস্টমার যদি কোনো কথা না বলতো তাহলে তো আমরা আসলে আসলে ফাইনাল একটা জায়গায় আসতে পারতাম না। সো ফিডব্যাক সবসময় জরুরি, আবার ফিডব্যাককে সবসময় প্যারা হিসেবে নেওয়া যাবে না। এই বিষয়ে তো আমরা অন্য এক সময় খুবই ডিটেল একটা কথা বলতে পারতাম। তার মানে ক্লায়েন্টকে আমার কম্পিটিটর ভাবা যাবে না, ক্লায়েন্ট অলওয়েজ আমার সহযোগী। অবশ্যই। আর নেক্সট আরেকটা জিনিস হয় ভাইয়া, ডিজাইনাররা আজকাল বার্ন আউট নিয়ে খুব কান্নাকাটি করে। এই বিষয়টা আসলে কেমন? অ্যাকচুয়ালি ডিজাইন বার্ন আউট এটা কি খুব সিরিয়াস ইস্যু, না হচ্ছে এটা একটা সাময়িক একটা প্রবলেম যেটা থেকে আমরা খুব দ্রুত কিছু টিপস ফলো করলে ওভারকাম করতে পারি? একটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি। সো যে কান্ট্রির ব্যাপারে যদি আমরা একটু বলি যে এই কান্ট্রিতে লেবারের সংখ্যাই তুলনামূলক বেশি। আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে দেখতে যাই তখন আমরা দেখবো আসলে মানে আমরা যে কান্ট্রিটাতে আছি এটা কাইন্ড অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দিকেই পড়ে, যেখানে আসলে লেবার দিকে সবচেয়ে বেশি বলতে গেলে এটা লেবার বেজ ইকোনমিটা চলে। এই জায়গাতে আপনি যে সেক্টরে থাকেন না কেন আপনার প্রেশার ব্যাপারটা থাকবেই। আপনি যদি বলেন যে ভাই এই সেক্টরটাতে প্রেশার নাই, আপনি একটা সেক্টর নাম বললাম আমাকে। না, এমন কোনো সেক্টর তো আসলে হয় না। সো একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যে সেক্টরেই যান না কেন আলটিমেটলি প্রত্যেকটা সেক্টরে প্রেশার ব্যাপারটা আছে। সো যেখানে প্রেশার আছে সেখানে বার্ন আউট ব্যাপারটা আসবেই। আপনি ছোটকালে যেমন আমরা ছোটকালে পড়াশোনা করছি, আপনি বলেন আপনি পড়াশোনা করার সময় কি আপনার এই ব্যাপারটাতে হয় নাই যে হচ্ছে আমাকে টিচারে বুঝাচ্ছে আমি বুঝতে পারতেছি না, বা আমাকে একটা একটা কমিউনিটির ভিতরে 10 জনকে একটা টিচার বুঝাইছে কিন্তু ভালো করছে মাত্র 2টা স্টুডেন্ট, ব্যাপারগুলো হয় নাই? আপনি তো পড়াশোনায় কষ্ট করছেনই। সো ডিজাইনিং শেখার ব্যাপারেও আপনাকে কষ্ট করতে হয়েছে, শিখতে হয়েছে। আর বার্ন আউটের যে ব্যাপারটা সেটা হবেই, কারণ হচ্ছে আপনি যদি কমনলি বলতে যাই আমরা মানে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমরা অনেক বেশি ওয়ার্ক প্রেশারে থাকি, আমাদের অনেক রকমের ফ্যামিলির প্রবলেম থাকে, এই প্রবলেম সেই প্রবলেম, কান্ট্রির অনেকগুলো প্রবলেম, পলিটিক্যাল ইস্যু ভালো না। সো আমরা অনেকেই এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। সো ওই সময় দেখা যেতে যে এক মাথায় আর কত কিছু থাকতে পারে। সো বার্ন আউট ব্যাপারটা আসা স্বাভাবিক, কিন্তু এইটা যাতে আপনার প্রফেশনে ইফেক্ট না পড়ে এই বিষয়টা আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে। যেমন হইতে পারে যে আপনার ফ্যামিলিতে অনেক সমস্যা, বা হইতে পারে যেমন আমি ভেরি রিসেন্ট হচ্ছে একটা কোন একটা পডকাস্টের ভিতরে বা কোন একটা লাইভ সেশনের ভিতরে দেখছিলাম একজন ভাইয়ের মা মারা গেছে এবং উনি হচ্ছে বলতেছিল যে ওনার হচ্ছে আইডিয়া ওইসব আসতেছিল না বা ওনার ক্যারিয়ার হচ্ছে ইয়ার দিকে। আমার কথা হচ্ছে বাংলাদেশে এমন কোন অফিস আছে আমি জানি না যে হচ্ছে যেখানে কেউ যদি বলে যে আমার ফ্যামিলির এই অবস্থা তাকে একটু স্পেস দিবে না। একটা সমস্যা হয়তো অফিস থেকে পাবে, বা হয়তো কিছু কিছু অফিস থাকতে পারে হয়তো পায় না এটা, বা তাও যতটুকু সময় পর্যন্ত সেই ব্যাপারটাকে সার্ভাইভ করে নিতে পারছে এর পরবর্তী সময় তাকে কি করতে হবে? অবশ্যই কাজে ফিরতে হবে। আর আর এখানে তো এটা ছাড়া আমি তো আর কোনো অপশন দেখতে পেতেছি না। সো আলটিমেটলি আমাদের প্রত্যেকের লাইফে এক একটা বিষয় আসবে, অনেকগুলো দুঃখ কষ্ট অনেকগুলো বিষয়ই আসবে আমাদের লাইফে। সো এইটাকে প্রফেশন থেকে আলাদা করার সবচেয়ে বড় উপায়টা কি, যে আপনি আপনার পার্সোনাল লাইফ পার্সোনাল দিকে দেখবেন, আপনি আপনার যেটা হচ্ছে আপনার ধরেন ক্যারিয়ার ওই জিনিসটাকে আপনার আলাদা করে দেখতে হবে। ঘরের জিনিস ঘরে, বাইরের জিনিস বাইরে। আপনি যখন বাসায় গেছেন তখন আপনার কাজ হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া, আপনি যখন অফিসে তখন আপনার কাজ হচ্ছে অফিসের কাজ করা। এখন আপনার অফিস যদি আপনার অফিসের কাজকে বাসায় নিয়ে আসে, কারণ আপনি হয়তো চাকরি বাকরি করছেন, হয়তো আপনারও কোনো এক্সপিরিয়েন্স থাকতে পারে, হয়তো কাজ করছেন, তো দেখা গেছে কি আপনাকে এমন কাজ দিয়ে দিছে আপনি আবার বাসায় এসে আবার ওটা নিয়ে চিন্তা ভাবনা করেন, এটা আসলে একটা কোম্পানির ব্যাড প্র্যাকটিস। সো এটা যদি কোনো কোম্পানি করে থাকে এটা আসলে সে ভুল করতেছে। ওরকম কোনো কোম্পানিতে যদি আপনি থেকে থাকেন তাহলে আই সাজেস্ট যে আপনি আসলে এমন একটা জায়গা আস্তে ধীরে থেকে বেছে নেওয়া, হুট করে রেগে গিয়ে কোন একটা রিয়েকশন করে বেড়ে যাবে এরকম কোনো কিছু না করে জাস্ট একটু পজ নেওয়া, আস্তে ধীরে থাকা, সেকেন্ড একটা অপশন নেওয়া, দেন সুইচ করা। এটাই বার্ন আউট থেকে বের হওয়ার অনেক উপায় আছে। আপনি এখন ইউটিউবে আপনি মোটিভেশন চান, লোক দেওয়ার মতো অভাব পাবেন না, আপনাকে বলে দিবে যে এখান থেকে এভাবে বেরোবেন, এখান থেকে এভাবে বেরোবেন, এখান থেকে এভাবে বেরোবেন। ব্যাপারটা হচ্ছে আপনি বেরোতে চাচ্ছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি বেরোতে চাইলে মোটিভেশনের অভাব নেই, কিন্তু আপনি যদি এটাকে একটা অজুহাত বানান, আপনার ক্যারিয়ারটাকে পজ করে রাখেন, দিন শেষে আপনার লাইফে আপনাকে বলবে যে তুমি আসলে এই জায়গায় যাও না কেন, বা তুমি আসলে এটা করো নাই কেন, তখন আপনি বলতে পারবেন ভাই আমি বার্ন আউট ছিলাম, আমার লাইফে বার্ন আউট ছিল, আমার লাইফে সমস্যা ছিল। কার লাইফে সমস্যা নাই? সবার লাইফে সমস্যা আছে। সো এটা কোনো একটা অজুহাত হইতে পারে না বলে আমার কাছে পার্সোনালি মনে হয়। মানুষের লাইফে সমস্যা থাকবেই, সমস্যা নিয়ে আমাদের জীবন, এবং ওইটার সাথে সাথে আমাদের ক্যারিয়ারটাকে কোপ আপ করে নিতে হবে প্রফেশনালি। এটা হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। যারা বার্ন আউট হয়ে যাচ্ছে তাদের জন্য আমি মনে করি যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার অফিস এন্ড ফ্যামিলি। আর আপনি আমাকে বলছেন বার্ন আউটের ব্যাপারে, আমি আপনাকে একটা কোশ্চেন করি। মানে আমি আপনাকে দেখতেছি আপনি মেকআপ বা এই ব্যাপারটা আলহামদুলিল্লাহ খুব ভালো মেনটেন করেন। সো মাঝখান দিয়ে যে আরং এর একটা কোন রকম একটা ঘটনা ঘটছে যে দাড়ি রিলেটেড কোন একটা ইস্যু, সো আপনার কিন্তু এই জিনিসটা ফেস
কি আপনি কি করছেন কখনো যে হচ্ছে মানে আমি কোথাও জব করতে গেছি, এখানে আমার মেকআপ বা এরকম রিলেটেড মানে কোনো প্রবলেম পড়ছিলেন কিনা? হ্যাঁ ভাইয়া, এটা আসলে এভাবে আসলে কথা বলা হয় না, ইন্ডাস্ট্রিতে কেউ কখনো বলে নাই। সো আমি আমার লাইফে এটা বেশ কয়েকবার ফেস করছি। আমি অ্যাকচুয়ালি নাম বলতে চাচ্ছি না, বাট রিনাউন্ড কিছু ব্র্যান্ডের কাছ থেকে আমার ব্যাড এক্সপিরিয়েন্স। আমাকে এমন অফার করা হয়েছিল যে আমি যদি আমার নিকাব পরা বাদ দেই, তাহলে তারা আমার সাথে নেক্সট যে প্রসিকিউশনের ব্যাপারটা আছে, রিক্রুটমেন্টের যে নেক্সট স্টেপ গুলো আছে, এগুলো ওনারা আমার সাথে কমপ্লিট করবে। সো বাট ওভারঅল আলহামদুলিল্লাহ এমন অনেক কোম্পানি আছে যাদের আমার লুকসের নিয়ে আসলে প্রবলেম নেই, তারা দিন শেষে আমার আউটপুটটা দেখে। এজ এ ডিজাইনার ভাই আমি মনে করি আমার গেট আপ বা আমার লুকসের চাইতে আমার অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ আউটপুটটা মোস্ট ইম্পর্টেন্ট। ডিজাইনারদের Yes, মানুষ ডিজাইন দেখে, তাদের লুকস দেখে না, বা তাদের ড্রেস আপ দেখে না, বা ড্রেস কোড দেখে না। yes. যেসব কোম্পানি দেখে অবশ্যই তাদের জন্য আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি ঠিক করা উচিত, কারণ তুমি যখন একটা ক্রিয়েটিভ পিপল হায়ার করবা, তুমি তার লুকস দেখে হায়ার করলে কখনো হবে না, তার অ্যাকচুয়ালি স্কিলটা হায়ার করা উচিত, তাদের লুকস না। এটা আমার কাছে মনে হয় যে এটা বিভিন্ন কোম্পানিগুলোর শ্যালো মেন্টালিটি, যে আসলে একটা 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 ক্রিয়েটিভ পার্সনকে জাজ করার জন্য আমি কিছু প্যারামিটার বানাবো, যে তাকে দেখতে এমন লাগতে হবে, তার এটা থাকতে হবে, এটা থাকতে হবে, এটা থাকতে হবে, সেটা থাকতে হবে, এগুলো না হইলে সে ক্রিয়েটিভ না। সো এগুলো একটা কোম্পানি হইতে পারে ন্যারো মেন্টালিটি। সো যে কোম্পানিগুলো এরকম চিন্তা ভাবনা নিয়ে আসেন, সো আপনাদেরকেও সাজেস্ট করি, সো ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন আর কি। আচ্ছা ভাইয়া, এখন দেখেন আজকাল অনেক কোর্স সেল হচ্ছে, অনেক কোর্স যেদিকে হ্যাঁ, তাকাচ্ছি সবাই মাস্টার। হ্যাঁ, সবাই মেজর। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু নিউ কামারদের ক্ষেত্রে হয় যে কোর্স করলে নিজেদেরকে ডিজাইনার ভাবা শুরু করে। একটা 2 মান্থস এর কোর্স কি অ্যাকচুয়ালি প্রপারলি তার ডিজাইনার আইডেন্টিটি দেয়? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, মজার ব্যাপার। তো ব্যাপার হচ্ছে, আমি যখন আমার ডিজাইনটা শিখছিলাম তখন আমি দেখছি যে আমার কোন জিনিসটা এখন দরকার হচ্ছে। আমি কিন্তু শুরুর দিকে ইলাস্ট্রেশন বেস ছিলাম, ইলাস্ট্রেট করতাম অনেক বেশি। তো আস্তে আস্তে ওইখান থেকে আমি হচ্ছে ফটোশপকে আমি অনেক বেশি ভয় পেতাম। তো আমার কাছে মনে হতো যে আমি প্রথম প্রথম যুক্তি দিতাম, ইলাস্ট্রেটর তো অনেক কিছু করা যায়, ফটোশপকে আমার কি দরকার, দরকার নাই। পরে আমি দেখছি আসলে দরকার আছে। সো দেন আমি ওইটাতে শিফট করছি। দেন আমি দেখলাম যে হচ্ছে আমার ডেইলি লাইফ গুলোকে গোছায় নেওয়ার জন্য অনেকেই ক্যানভাকে হচ্ছে অনেক ছোট চোখে দেখে, ছোট চোখে বলতে অনেক বাজে চোখেই দেখে, ক্যানভার নাম বললেই তো ডিজাইনার না তুমি, এরকম একটা ইয়া দিয়ে ফেলে। সো আমার কথা হচ্ছে, আপনি আপনি করতে চাইতেছেন কি ডিজাইন, তো আপনার কি লাগবে, দেন টুল লাগবে, ইউজ ইট, মানে যে কোনো কিছু একটা ইউজ করেন, একটা বেটার আউটপুট আসলেই হইলো। ব্যাপারটা হচ্ছে এটা। তা আবু একটা কোশ্চেন করছিলেন যে হচ্ছে, সো আপুর কোশ্চেনটা মনে পড়ছে। সো এটা হচ্ছে, আপনি একটা কোশ্চেন করছিলেন যে হচ্ছে কোর্স করলেই 2 মাসের কোর্স করলে কি ডিজাইনার হওয়া যায় কিনা। সো ডিজাইনিং ইজ অল অ্যাবাউট মেন্টালিটি, মাইন্ডসেট, প্র্যাকটিস অ্যান্ড আলটিমেটলি আমি বলতাম যে লার্ন, প্র্যাকটিস, মাস্টারপিস। আলটিমেটলি আপনাকে এই প্রসেসে আগাইতে হবে, এর বাইরে কোনো প্রসেস নাই। এখন আপনি 2 মাসে যদি ওরকম ডেডিকেশন দিতে পারেন যে আপনি করে একটা লেআউট কিভাবে বানাতে হয়, ব্র্যান্ডের কনসিস্টেন্সি কিভাবে বুঝতে হয়, একটা ব্র্যান্ড কিভাবে কাজ করে, সবগুলো বিষয় যদি 2 মাসে বুঝে যাওয়ার ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকে, 2 মাসে আপনি ডিজাইনার হবেন। বাট এমন হতে পারে যে আপনি 2 মাসে শুধু ডিজাইনিং করলেন না, আপনার পাশাপাশি পড়াশোনা আছে, এটা আছে, ওইটা আছে, বাট আপনি একটা সময় দিচ্ছেন যাতে আপনি স্কিলটা ডেভেলপ করতে চান। সো এইটার ক্ষেত্রে আপনাকে অলওয়েজ ওপেন থাকতে হবে শেখার জন্য, আর লার্নিং প্রসেসটা চালা যেতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখন একটা কোর্স করছি, আমি এখন ডিজাইনার হয়ে গেছি, ব্যাপারটা তা না। কখনো ওই মেন্টালিটিতে নিজেকে নিবেন না। একটা বিষয় হচ্ছে কাজ, আপনি যখন কোনো একটা কাজ শিখছেন, দেন আপনার কাজটা মানুষকে দেখাইতে পারতে হবে, অ্যান্ড আপনাকে মানুষরাই ডিজাইনার বলতে হবে, অ্যান্ড দেন আপনি ডিজাইনার হবেন। ব্যাপারটা হচ্ছে এটা। 2 মাসে কাজ করে কেউ ডিজাইনার হয়ে যাবে, এই জিনিসটা চিন্তা করাটা বোকামি। সো নাই, 2 মাসে কখনো কেউ হয় না। এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে কতটুকু যাবে। হ্যাঁ, ডিজাইন একটা লং প্রসেস, অনেক সময় প্র্যাকটিসের দরকার হয়। এই প্র্যাকটিস থেকে ভাই মনে পড়লো, অনেক ডিজাইনারদের দেখি ওরা হচ্ছে কপি ডিজাইন করতে চায় না। যেমন আমাকে যদি কেউ ফার্স্টের দিকে আমার কাছে সাজেশন চাই যে আপু ডিজাইন শিখতেছি কি করব, দেন আমি তাকে বলি যে তুমি 10টা কি 12টা ডিজাইন তোমার মন মতো লেআউট পছন্দ হয় এগুলো নাও, কপি করো। তো তারা কপি করতে চায় না, তারা প্রথমেই ক্রিয়েটিভ কিছু ক্রিয়েট করতে চায়, যে আমি এমন কিছু করতে চাই যেটা একদম আই ক্যাচি হবে, সবার কাছ থেকে মানে প্রশংসা পাবো। এটা অ্যাকচুয়ালি লার্নিং প্রসেসের ফার্স্ট ধাপ হিসেবে কতটা ইফেক্টিভ? একটা বিষয় হচ্ছে, দেখেন, আপনাকে ধরেন, আমি যদি একটা সিম্পল একটা উদাহরণ দিই। সিম্পলি কোনো একটা আর্কিটেক্ট, মানে আর্কিটেকচারে পড়াশোনা করতেছেন, বা আপনি ধরেন ধরেন আপনি কার্ড দিয়ে একটা বিল্ডিং বানানো শিখতে চাইতেছেন, যে আমি হচ্ছে ছোট ছোট কার্ড গুলোকে একত্র করে আমি একটা বিল্ডিং বানাবো। সো আপনার ফার্স্ট প্রসেস কি হবে, আপনাকে কার্ড জোগাড় করতে হবে। সেকেন্ড প্রসেস কি হবে, আপনি কি করবেন মাইন্ড ম্যাপিং করতে হবে। থার্ড প্রসেস, আপনাকে পুরো ব্যাপারটা বানাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো একটা বিষয় হচ্ছে, আপনি যখন কার্ডগুলো জোগাড় করছেন,
কার্যকর করার পরে আপনার কাজ হচ্ছে দেন ওইটাকে কোনো একটা ভিজুয়ালাইজ করে একটা নতুন কিছু একটা বানানো। এখন ভিজুয়ালাইজেশনটা আপনি কোত্থেকে করবেন? কারোটা আপনি দেখে যে- ফেলতে হবে। হ্যাঁ, আপনি যদি ধরেন আমি আপনাকে বললাম যে আপনি এখানে কোনো কিছু একটা আঁকেন তো, যেটা কিনা আপনার এই দুনিয়াতে দেখেনই নাই, সো টাফ। সো টাফ। আপনাকে যদি আমি বলি যে আপনি একটা প্রাণী আঁকেন, আপনার মতো করে আঁকবেন, আপনি হয়তো 2টা চোখের জায়গায় 3টা চোখ দিবেন, পা হয়তো 5টার জায়গায় 6টা দিতে পারেন, বা আপনি খুব উদ্ভট একটা জিনিস বানাবেন, বাট মজার ব্যাপার হচ্ছে আপনাকে যখন আমি ফার্স্টে বলে দিয়েছি প্রাণী বানান, তখন আপনি আসলে বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে হাত পা জোড়া তালি দিয়ে নতুন কিছু একটা বানাইছেন। সো আলটিমেটলি আপুর কথাটা রাইট ছিল যে হচ্ছে কপি, যখন আপনি কোনো প্রথম দিক থেকে নতুন ডিজাইনারদেরকে কেন কপি করতে বলা হয়, এটা রিজনটা হচ্ছে এটাই, যাতে ওই স্কাল্পচারটা কিভাবে রেডি করে সেটা আপনি শিখে যান, যে কিভাবে আসলে একটা কম্পোজিশন বানাইছে, কিভাবে আসলে টাইপোগ্রাফিটা ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, প্রোডাক্টটার প্লেসমেন্টটা কোন জায়গায় করছে, লাইট শ্যাডোটা কিভাবে প্রপারলি ইউজ করতেছে। আপনাকে ধরুন আমি কোনো কিছু একটা আঁকতে দিছি, আপনাকে যদি ওই যে আপনি বললেন যে আপনি নতুন কোনো কিছু, এমন কোনো কিছু আঁকতে পারবেন না যেটা আলটিমেটলি দুনিয়াতে নেয়। সো ওই যে একটা ইন্সপিরেশন নেওয়ার কথা বলছি, ইন্সপিরেশন নেওয়ার কথা এই কারণেই বলছি, কারণ আপনি যখন ইন্সপিরেশন নেবেন তখন ফাইনালি আপনি এমন কিছু একটা করতে পারবেন যেটা নতুন। তো হইতে পারে আপনার কোনো থেকে চোখ, প্রাণীর চোখ থাকে, এ কথা চিন্তা করে আপনি 2টা চোখের জায়গায় আপনি 4টা চোখ দিবেন, 5টা চোখ দিবেন। সো এইভাবে করে আপনি আপনার মতো করে করলেন, কিন্তু ইন্সপিরেশন কোথাও না কোথাও থেকে নেওয়া লাগবে। এবং যদি নতুন হন তখন অবশ্যই হচ্ছে যে ডিজাইনগুলো ভালো ভালো ডিজাইন আছে ট্রাই করতে হবে যে ওগুলোকে কপি করা। ওগুলোকে কপি করলে পসিবিলিটিসটা কি থাকবে, যে আপনি একটা কম্পোজিশন সম্বন্ধে ভালো একটা লেআউট সেন্স আপনার চলে আসবে, টাইপোগ্রাফিটা কোন জায়গায় ইউজ করতে হয়, মানে কম্পোজিশনটা কিভাবে ইউজ করছে, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কেমন, প্রোডাক্টের প্লেসমেন্টটা কোথায় হবে, পুরোপুরি ব্যাপারটা আপনার ভিতরে চলে আসবে। সো আলটিমেটলি আপনি যাই করতে চান না কেন, নতুনদের ব্যাপারে এটাই সাজেশন যে হচ্ছে প্রথম দিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রচুর পরিমাণে কপি ডিজাইন করা, তাহলে হচ্ছে নিজের মধ্যে কনফিডেন্সটা আসবে যে না, ওই লেভেলের ডিজাইনটা আমি চাইলেই করতে পারি। সেই কনফিডেন্সটা আসাতে মানে ডিজাইন ব্রেকডাউন করতে পারতে হবে, এটা পোর্টফোলিওর জন্য না, এটা হচ্ছে নিজের সেলফ প্র্যাকটিসের জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলা যায়। আচ্ছা ভাইয়া, ধরেন অনেকে বলে যে আপু আমি তো ডিজাইন পারি, তো এখন ডিজাইনারদের মাঝখানে দেখা যাচ্ছে যে তারা খুব রিমোট জবের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। তো অ্যাজ এ সিনিয়র আপনি কি মনে করেন ভাইয়া, যে ইন্ডাস্ট্রিতে একজন নতুন ডিজাইনার ইমপ্রুভমেন্টের জন্য কোন জবটা অ্যাকচুয়ালি তার জন্য সুইটেবল, যেখান থেকে সে অনেক ইমপ্রুভ করতে পারবে? এটা কি ডেস্ক জব না রিমোট জব? দেখেন না, আর এটা আসলে সেক্টর হিসেবে ব্যাপারটা ডিফারেন্ট আছে। সো জানা হচ্ছে কেউ, আমি যদি বলি ইউআই ইউএক্স এর কথা, তখন আসলে দেখা যাচ্ছে ফিগমার একটা ফ্রেমের ভিতরে হচ্ছে কি, বা একটা আর্টওয়ার্কের ভিতরে হচ্ছে কি আপনারা অনেকে মিলে একসাথে কাজ করতে পারবেন, এরকম ফ্যাসিলিটিস আছে। সো এখানে ডাইরেক্টলি দেখা শেখা ওই ব্যাপারগুলো ওখানে হয়, কিন্তু আপনি অনসাইট আর রিমোট জবের ভিতরে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন আপনি খুব ভালো করে এক্সপার্ট লেভেলে চলে গেছেন, তখন আপনাকে যা শুধু ক্লায়েন্টের ব্রিফটা বুঝিয়ে দিলেই হয়, আপনি কাজটা করে ফেলতে পারেন, এটা আপনার কোনো ঝামেলা হয় না। তখন আপনার জন্য রিমোট জব আমি বলতে পারি প্রেফারেবল। বাট যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বলি যে অফিস জবটা করার চেষ্টা করা প্রথম অন্তত কয়েকটা বছর। এটা করার রিজন কি, আপনি যখন অফিস জব করতে যাবেন তখন আলটিমেটলি অফিসের সাথে কিভাবে কাজ করতে হয়, টিমের সাথে কিভাবে কাজ করতে হয়, এই পুরো বিষয়টা আপনার মধ্যে চলে আসবে। কারণ টিম ওয়ার্ক শেখাটা অনেক বেশি জরুরি। আপনি যদি কখনো লিডার হতে চান বা লিডারশিপের দিকে যাইতে চান, আপনি টিম ছাড়া কেন লিডারশিপ মেনটেন করবেন? সো একটা টিম, একটা ভার্বাল কমিউনিকেশন একদম যেটা সামনাসামনি আছে, এইটা আর হচ্ছে ডাইরেক্টলি ওভার দ্য ফোন কোনো একটা জুম মিটিং, আমি কি করে আসি, কি বসে আছি, এত কিছুর কোনো খবর নাই, জাস্ট আমি আমার মতো করে জাস্ট কোনো কিছু একটা অ্যাটেন্ড করতেছি। সো দুইটার মাঝখানে সিরিয়াসনেসের 2 রকমের তফাৎ থাকে। সো সে কারণে পরিবেশটা বোঝার জন্য হইলেও হচ্ছে জব করাটা ইম্পর্টেন্ট কয়েকটা সময়। এরপরে যদি আপনি খুব এক্সপার্ট লেভেলে চলে যান, যে লেভেলে গেলে আলটিমেটলি আপনি কোনো একটা কোম্পানিতে আছেন, যেমন অনেক কোম্পানি আমি দেখছি যে একটা সার্টেন সময় পর্যন্ত সে তার যে প্রথম দিকের যে এমপ্লয়ি ছিল তাকে ফুল টাইম সে জব করছে, এবং একটা সময় পরে তাকে রিমোট দিয়ে দিছে, যে হচ্ছে আপনি এবার রিমোট জব করার কোনো সমস্যা নেই, কজ আপনি আমাদের কোম্পানির প্রত্যেকটা বিষয়ে অ্যালাইনমেন্টলি বুঝতেছেন, কোনো সমস্যা এই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু নতুন হইলে সবাই আসলে কমফোর্ট জোন চায়, যে আমি রিমোট জব করবো, শুয়ে ডিজাইন করবো, বসে করবো। সো প্রোডাক্টিভিটি ব্যাপারটা নষ্ট হয় এখানে। কারণ কি, আমি বললাম যে আপনি দেখেন অফিসটা পরিবেশ, আপনার বাসা থেকে যে কাজটা করতে পারবেন, আপনার বাসায় রিমোট জবের জন্য কিন্তু রিমোট জবের পরিবেশ দরকার হয় বাসায়।
এখন বাংলাদেশের মানে যারা মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা অনেকে আমাদের জন্য পার্সোনাল একটা রুম আসলে 8 ঘন্টা বা 9 ঘন্টার জন্য রাখতে পারি না। So, অনেকগুলো বিষয় দাঁড়ায় যায়। আবার বাসা থাকলে অনেকগুলো বিষয় একটু গা ম্যানেজ করলে মন চাইলো নিজের বাসার ভিতরে, তো ধরুন আপনার অফিসে গেলেন, আপনার শরীরটা খারাপ হয়েছে, বললেন বাসায় যায়, চলে আসলেন বাসায়, ওইটা একটা প্রসেস। আর রিমোট জব, শরীর খারাপ লাগছে, যে পিজিটা অফ করে এসে হয়ে গেছে। আচ্ছা, সো এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয়ে যায়। সো মোস্ট প্রেফারেবল যারা নতুন আছে তারা যাতে অফিস জবটা করে, আর যারা মোটামুটি একটু সিনিয়র হয়ে গেছে বা ব্যাপারগুলো বোঝে, তারা চাইলেই যে কোনো কিছুতে সুইচ করতে পারে। আমার নিজের পার্সোনাল ক্ষেত্রেও আমার যে গ্রোথটা আমি 1 ইয়ার একটা অফিস জবে পেয়েছি, এটা আমি রিমোটলি খুব সহজে টেদার করতে পারতাম না। সো আমার কাছে মনে হয় একটা টিমের আন্ডারে থেকে কাজ করাটা যে কোনো ডিজাইনারের জন্য ফার্স্ট স্টেপ হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, যেহেতু আমরা রিমোট জব নিয়ে কথাই বলছি ভাইয়া, এখানে আরেকটা টপিক চলে আসি। সেটা হচ্ছে অনেকেই বলে রিমোট জবে ফ্রিডম পাচ্ছি কিন্তু ভ্যালু পাচ্ছে না। ভ্যালু বলতে যে ওনাদের টাইম কোনো মেনটেনেন্স নাই, যেমন আমরা অফিস জবে 9টা থেকে 6টা করি বা 9টা থেকে 5টা শেষ হয়ে যায়, দেন আমরা বাসায় চলে যাই, আমাদের রেসপন্সিবিলিটি না। তো ওনাদের টাইম মেনটেন থাকে না, অনেক সময় টাইম স্লট না, কোনো ঠিক ঠিকানা নাই, ভ্যালু পাচ্ছে না, যখন তখন ইমার্জেন্সি কাজ আসতেছে। এটা একজন ডিজাইনারের জন্য কেমন? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন, এটা রিমোট জব হোক কিংবা অফিস জব হোক, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় থাকবে। সো এই বিষয়টা ম্যানেজ করবে কে? বিষয়টা ম্যানেজ করবে অফিসার, সে মানে একটা ডিজাইনার যে অফিস আছে সে অফিসটা। সো এখন আমার কথা হচ্ছে, আপনি যদি আলটিমেটলি আপনার রিসোর্স পারফেক্টলি অ্যালোকেট করতে না পারেন, রিসোর্স কোন কোন জায়গায় কাজ করবে, কতটুকু সময় কাজ করবে, কোন কোন জায়গায় করলে আপনি আসলে তার থেকে যে 9 ঘন্টা নিচ্ছেন, ওই 9 ঘন্টার ভিতরে আপনি কাজটা উঠে ফেলতে পারবেন, এই ক্যাপাবিলিটিটা আপনার থাকা উচিত। আপনার এই ক্যাপাবিলিটিটা নাই, সে কারণে আপনি ওই জিনিসটা চাপাই দিতেছেন একটা ওয়ার্কারের উপরে, যে আমি তো ম্যানেজ করতে পারতেছি না, সো এই জিনিসটা ভুগতে হবে আরেকজনকে। সো কেন কেন এটা করতে হবে আসলে আলটিমেটলি? মানে এটা 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 যে কোনো লজিক্যাল অ্যান্সার হইতে পারে না। সো আমার কথা হচ্ছে, এইটা যে কোম্পানিগুলো করে, আমি আসলে মানে মানে এই ব্যাপারটা খুবই হেট করি পার্সোনালি, যে হচ্ছে কারণ আপনি যদি আপনার মানে যে আসলে ওয়ার্কার আছে তাকে যদি আপনার পার্সোনাল স্পেসটা তার জন্য না থাকে, তার যদি টাইমটা পারফেক্টলি অ্যালোকেটেড না হয়, সে যদি তার ফ্যামিলিরও সময় দিতে না পারে, ফ্রেন্ডসকে সময় দিতে না পারে, নিজের জন্য সময় বের করতে না পারে, আপনি তার মধ্যে ইম্প্রুভমেন্ট পাবেন না তো। আর সবচেয়ে আর আপনি জানেন, আমি রিসেন্ট হচ্ছে একটা দেখতেছিলাম, সেখানে দেখতেছিলাম প্রতি বছর 2 লাখের কাছাকাছি মানুষ মারা যায়, বলতেছে ওয়ার্ক স্ট্রেসের কারণে। So, আবার ইয়াতে বলতেছে যে উইকলি এস্টিমেটেড কত ঘন্টা জানি কাজ করলে, কত ঘন্টার অধিক কাজ করলে হচ্ছে এটা অতিরিক্ত ব্রেনের উপর প্রেশার পড়ে, তাদের হচ্ছে হার্ট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। সো আপনি আলটিমেটলি আপনার এমপ্লয়িটাকে কি করতেছেন? ডিস্ট্রয় করে ফেলতেছেন, এটা আপনার একটা অ্যাসেট নষ্ট করে ফেলতেছেন। সো এটা তো করারও দরকার নেই। আমার কথা হচ্ছে, আপনার যতই কাজ থাকুক না কেন, যত বেশি কাজ থাকুক না কেন, আপনার এই ক্যাপাবিলিটি থাকা উচিত যে আপনি হচ্ছে তার কাছ থেকে অতটুকু সময়ের ভিতর কাজটা আদায় করে নেবেন। সো এটা হচ্ছে কোম্পানি ইনসাইড, এটা যারা হচ্ছে কোম্পানি চালাচ্ছেন বা ওনার আছেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আপনাদের এই নিজস্ব ব্যাপারটা আপনি ম্যানেজ করতে না পারার কারণে আপনার জন্য একটা ওয়ার্কার আসলে ডেডলি একটা সিচুয়েশনে চলে যাবে, এটা আসলে মানে দিন শেষে কোম্পানির লজিক্যাল না, কোম্পানির লস, আলটিমেটলি আপনি আপনার মরালিটি লুজ করতেছেন। আচ্ছা ভাইয়া, এখানে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক নতুন ডিজাইনার আছে, ওরা বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতে শুনি যে কোর্স করে কোনো লাভবান হচ্ছে না, কোর্স করে কোনো কিছু হচ্ছে না, ক্লায়েন্ট পাচ্ছে না, কাজ পাচ্ছে না। তো একজন ডিজাইনার কিভাবে কাজ বা ক্লায়েন্ট হান্টিং এর যে ব্যাপারটা, অনেকে আছে এটা খুব বড় করে হাইলাইট করে, অনেক আছে জিনিসটা খুব জটিল করে প্রেজেন্ট করে। তো একজন ডিজাইনার কিভাবে ক্লায়েন্ট পেতে পারে, খুব শর্টকাট যদি কিছু টিপস শেয়ার করতে। পৃথিবীতে সবচেয়ে কঠিন, মানে সেলিং এর ভিতরে সবচেয়ে কঠিন কাজ হতেছে কি সার্ভিস সেল করা, এবং আলটিমেটলি সহজ কাজও কিন্তু সার্ভিস সেল করা, কারণ আপনার সার্ভিসটা লাগবে। সো নিড যেহেতু আছে, সো নিডটা তো কাউকে না কাউকে তো ফুলফিল করতে হবে, ব্যাপারটা হচ্ছে ওই জায়গায়। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যতগুলো কোর্স আছে তাদের অধিকাংশকে হচ্ছে শুরুর দিকে এটা আমরা বলতে দেখি যে হচ্ছে ফ্রিল্যান্সিং করুন, নাই করুন, লাখ টাকা ফ্রিল্যান্সিং করুন, লাই করুন, এত টাকা এত টাকা এত টাকা করে এত মাসের ভিতরে এত টাকা কামাই চলবেন, টাকা 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 ছাড়া কোনো রকম কথাবার্তা নেই। কিন্তু যখন আপনি আলটিমেটলি ঢুকবেন বা কোনো একটা কোর্সে ঢুকবেন, তখন আলটিমেটলি সে যদি আপনাকে ক্লায়েন্ট হান্টিং ব্যাপারটা না শিখায় প্র্যাকটিক্যালি, তখন আসলে ব্যাপারটা কী হবে, যে ওই আপনি আসলে লোভে পরে কোনো কিছু একটার ভিতরে ঢুকছেন, কোনো একটা ফল পান নাই, আলটিমেটলি এসে আপনি গদবাধা সবগুলো কোর্সের ব্যাপারে বললেন, আপনি শিখতে পারেন না। ধরেন
আঙ্গুর ফল টক টাইপসের আর কি। তো ধরেন আমি শিখতে পারিনি, সেখানে আমি বললাম যে কেউ তো শিখাইতে পারে না। ব্যাপারটা এমন হয়ে গেছে। সো আমার কথা হচ্ছে ক্লায়েন্ট সবসময় যেমন আমাদের একটা কমন ব্যাপার হয়, ডিজাইনারদের একটা কমন ব্যাপার হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজটা শোপিস করতে পারতে হবে। আপনি যে একটা ব্র্যান্ড ডিজাইনার বা আপনি যে একটা বা ধরেন আপনি খুব ভালো সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন, খুব ভালো থাম্বনেল ডিজাইন করেন, সো আপনি এইটা যে ভালো করেন এটা কীভাবে জানবেন? কোথাও শেয়ার করলেই তো আলটিমেটলি। সো আপনাকে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আপনি যে সাইটগুলো অ্যাক্টিভ পাবেন, যে জায়গাগুলোতে শেয়ার করলে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটিস, এই জায়গাগুলোতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন সেটা আপনার বিষয়, আপনার ক্লায়েন্ট যেটা আপনি খুব তাড়াতাড়ি পেতে পারতেন এটা একটু দেরি হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট সবসময় আপনার কাছে আসবে এই জিনিসটা চিন্তা করাটা বোকামি। আপনাকে মাঝে মাঝে ক্লায়েন্টের কাছে যাইতে হবে। একটা ডিজাইনার যদি পিচ ডেক বানাইতে না পারে তার নিজের জন্য, যে আমি হচ্ছে এই সার্ভিসগুলো দেই বা এই সার্ভিসগুলো আমার কাছে আসার, বা তোমার আমি কাজটা দেখছি, কোনো একটা ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করে যে তোমার কাজ দেখছি, আই ক্যান ইমপ্রুভ দিস। সো আপনি যদি ওই জায়গাটাতে না যান তাহলে আলটিমেটলি আপনাকে কাজটা কোথা থেকে দিবে? আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে সেল করতে হবে, নিজেকে সেল করা জানতে হবে, সেল করা জানতে হবে। সো সার্ভিস সেলিং এর ব্যাপারটা কিন্তু এটাই। প্রোডাক্ট সেলিং এর ব্যাপার আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন, সার্ভিস সেলিং এর ব্যাপারে কিন্তু নিজেরই সেল করতেছেন। সো এই জিনিসটা পারতে হবে, এই জিনিসটা পারলেই হয়ে যাবে। সো এলাবোরেটলি বললে মনে হয় এটা নিয়ে একটা সেশন আমরা এটা নিয়ে একটা কাজ করতে পারি, এটা খুবই ভালো একটা ইফেক্টিভ জিনিস হবে। আচ্ছা ভাইয়া, আমরা বলতেছিলাম অনেকে বলতে শুনি যে ভাইয়া সোশ্যাল মিডিয়ায় টাইম দেওয়াটা ওয়েস্ট অফ টাইম। আপনি একজন ডিজাইনার হিসেবে দিনে যদি 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় দেন, উইকে আপনার 14 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, লাইফ থেকে বাদ পড়ে যাচ্ছে। তো এটা একজন ডিজাইনারের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করে কতটা যুক্তিযুক্ত? দেখেন, আপনি কেন ফেসবুকে 2 ঘন্টা থাকতেছেন সেটা কাউন্টেবল। আপনি হচ্ছে ফেসবুকে ধরেন 2 ঘন্টা থাকতেছেন রিলস দেখার জন্য, তাহলে তো অ্যাজ এ ডিজাইনার ওটা দিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি এন্টারটেনমেন্ট পারপাস ফেসবুক ইউজ করেন সেটা আলাদা বিষয়। বাট ফেসবুক অনেক ওয়াইড একটা ওয়ে। এখন ফেসবুকে অনেক গ্রুপ আছে, অনেক জায়গায় আপনার কাজ শেয়ার করতে পারবেন। এবং আমার অনেক স্টুডেন্টই হচ্ছে, অনেকেই হচ্ছে বাইরের যে গ্রুপগুলো আছে ওগুলোতে হচ্ছে অ্যাক্টিভলি নিজেদের কাজ শেয়ার করে বাইরের ক্লায়েন্ট ডাইরেক্ট হচ্ছে ফেসবুক থেকে নক পাইছে, এরকম হয়েছে। সো আমার কথা হচ্ছে তার মানে ও যেহেতু ক্লায়েন্ট পেয়ে গেছে, তার মানে ব্যাপারটা যে ওর দিক না, ব্যাপারটা কিন্তু তা। আমরা হচ্ছে কমিউনিকেশন সবচেয়ে, যেমন লিঙ্কডিন কিন্তু ফেসবুকের মতো ওরকম ইউজার ফ্রেন্ডলি জোন না। লিঙ্কডিনটা প্রফেশনালদের জন্য। সো লিঙ্কডিনে আপনার যাইতে হলে আপনাকে আসলে প্রফেশনাল মেন্টালিটি নিয়ে যেতে হবে। ওখানে আপনি যখন যাবেন ওখানে আপনি কাজের ইনসাইট শেয়ার করবেন, এটা শেয়ার করবেন, মানে কাজ রিলেটেড সব কিছু শেয়ার করবেন, যাতে আপনাকে রিক্রুটার যখন আপনাকে দেখবে তখন সে যাতে আপনার ব্যাপারে একটা ওভারভিউ পাই যায়। আবার লিঙ্কডিনে কিন্তু ইমপ্রেশন অনেক বেশি আনার অনেক ওয়ে আছে, যেমন বেশি বেশি মিম শেয়ার করলেও হইতে পারে, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন না করে ধরেন অনেক বেশি মিম শেয়ার করলো তখন দেখবেন আবার খুব ভালো ইমপ্রেশন আসবে, ওগুলো আবার স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দিয়ে। এখানে ভাই আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই, লিঙ্কডইনে ইমপ্রেশন আসা ইম্পর্টেন্ট না হচ্ছে আমার একটা পটেনশিয়াল লিড আসাটা ইম্পর্টেন্ট? একটা বিষয় হচ্ছে পটেনশিয়াল লিড কখন আসবে। আপনি যদি মিম শেয়ার করেন তাহলে তো পটেনশিয়াল লিড আসবে না, নাকি? কারণ হচ্ছে ক্লায়েন্ট কি আপনার ইমপ্রেশন দেখে আপনার কাছে আসে? নো। কেন আসবে? ক্লায়েন্ট আসবে হচ্ছে আমার কাজ দেখে বা হচ্ছে আমার নলেজ দেখে, যে আমার স্কিল কতটুকু বা আমার স্কিলের ডেপথ কতটুকু, এগুলো হচ্ছে ক্লায়েন্ট খুঁজবে, যে তার ব্র্যান্ডকে আমি ঠিক মতো প্রেজেন্ট করতে পারবো কিনা। এবার আরেকটা বিষয় হচ্ছে ডিজাইনারদের ভিতরে হয়তো অনেকে এটা জানে না যে হচ্ছে আমরা কাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। আমার কথা হচ্ছে আমি অ্যাজ এ ডিজাইনার আমি কাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো? আমি পাঠাবো কোনো কোম্পানির সিওকে, ইফ পসিবল হয় আমার কোনো কোম্পানির এইচআরকে, যার কাছে আমি খুব ইজিলি যেতে পারবো যদি রিনাউন্ড হয়। সো এরপর হচ্ছে আবার রিক্রুটমেন্ট প্রসেসে যারা থাকে বা আর্ট ডিরেক্টরদেরকে আপনি নক করতে পারেন, সিনিয়র ভিজুয়ালাইজারদেরকে আপনি আপনার কানেকশনে রাখতে পারেন, ওদের কাছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন, মেসেজ পাঠাতে পারেন, বা ওনাদের পোস্টের নিচে গিয়ে ইম্পর্টেন্ট কমেন্ট করতে পারেন। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছেন? আপনি হচ্ছে গ্রুপের ভিতরে গিয়ে যদি মিম শেয়ার করেন ইমপ্রেশন আনার জন্য, ওইটা তো আপনাকে ক্লায়েন্ট কনভার্ট করে দিবে না। সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি লিঙ্কডিনেও কেন যান, আপনার ফেসবুকে কেন যান, আপনার লিঙ্কডিনে কেন যান, ইনস্টাগ্রাম কেন যান, আপনার পারপাসটা ঠিকঠাক দিতে হবে। এবার আপনি যে টার্গেট নিয়ে গেছেন ওইটা ফিল আপ হচ্ছে নাকি সেটাই দেখার মতো বিষয়। এবার আপনি বলেন যে ভাই আমি ফেসবুক থেকে পটেনশিয়াল ক্লায়েন্ট পাই, কথা ফেসবুক থেকে এই ওয়েতে লিড বের করে আনতে পারি, আপনার ধরেন ওই ক্যাপাবিলিটি আছে, করেন। ফেসবুক হচ্ছে ইজি ওয়ে টু কানেকশন, সবচেয়ে বেশি সহজে কানেকশন মানুষের সাথে বিল্ড করা যায়। কাউকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে 2টা মেসেজ পাঠালে দেখলে সে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলতে পারে,
লিঙ্কডইনে আপনি পাঠালেন, যে প্রফেশনাল সে হয়তো দেখে আপনাকে তার কানেকশন লিস্টে রাখা যায় কিনা অ্যাকসেপ্ট করে রাখতে পারে, বা না হলে সে করবে না। তো দুইটা তো দুই রকম প্ল্যাটফর্ম। সো ব্যাপার হচ্ছে এই জায়গাতেই যে আপনি আসলে ফেসবুকে কেন যাচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে, পারপাসটা বুঝে যেতে হবে। আর আপনার প্রোফাইলে ঢুকলে আমি যদি দেখি যে কোনো ডিজাইন শেয়ার করা নেই, বাট টু মেনি মোটিভেশনস, আবার আপনার প্রোফাইলে যদি আমি গিয়ে দেখি যে আপনার কাজ রিলেটেড বা আপনি কি রিলেটেড কাজ করতেছেন এগুলো নাই, বাট অনেক বেশি মিল শেয়ার করতেছেন, তাইলেও তো আপনার ফেসবুক মানে আপনার ফ্রুটফুল কোনো কিছু হবে না, আমাকে যেটা মনে হয়। হইতে পারে যে ওই রিলেটেড পছন্দ করেন কিছু ফ্যান ফলোয়ার আসতে পারে, আপনাকে শান্তি পেতে পারেন, বাট দিন শেষে মানিটা আসতে হলে আপনাকে ওই ওয়েতে আগাতে হবে, এটাই। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি আমার সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতেছি সেটা আমার উপর। হ্যাঁ, এটাই। ওকে, আচ্ছা ভাইয়া, এগুলো তো আমাদের সমসাময়িক কথাবার্তা গেল। এখনকার রিসেন্টলি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এআই। সো আমি আপনার সাথে কিছুক্ষণ এই নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন। আচ্ছা, আমার প্রথম কোশ্চেন হচ্ছে, বর্তমানে এআই রেভলিউশন চলতেছে, প্রতিদিন এআই চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে একজন ডিজাইনার কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে? যেমন আমাদের ইচ এন্ড এভরি মান্থে নতুন একটা টুল আসতেছে, পুরাতন টুলের চাইতে নতুন একটা ইমপ্রুভ টুল, সে আরো ইমপ্রুভমেন্ট নিয়ে মার্কেটে লঞ্চ হচ্ছে। তো সেক্ষেত্রে ডিজাইনার নিজের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারে? দেখেন, একটা বিষয় হচ্ছে মানে আমরা যেরকম ডিজাইনিং কমিউনিটিগুলোতে অ্যাড থাকি, আমার কাছে মনে হয় যে এখন যে এআই রিলেটেড গ্রুপগুলো আছে সেগুলোতেও আমাদের অ্যাড থাকা উচিত, আমাদের সাথে তাদের সাথে কানেকশনগুলো রাখা উচিত, যাতে আপনার ডে টু ডে আপডেটেড থাকেন। এটার রিজনটা কি, এখন অনেক এআই কিন্তু ডিজাইনিং সেক্টরের অনেকগুলো কাজ সহজ করে দিছে। ডিজাইনাররা আগে পার্সোনাল ব্র্যান্ডিং করতে নিজেদের জন্য আইডিয়েশন জেনারেট করা লাগতো, কি করব না করবো এটা প্ল্যানিং করা লাগতো, অনেক কিছু আপনি আসলে খুব মিনিমাইজলি এআই দিয়ে করে ফেলতে পারতেছেন। আপনি চ্যাটজিপিটির ইউজ কেস ধরেন, চ্যাটজিপিটিকে যদি পার্সোনালি আপনি যদি ওকে অ্যাজ এ আর্ট ডিরেক্টর আপনি যদি বলেন যে তুমি আমার সাথে অ্যাক্ট করো অ্যাজ আর্ট ডিরেক্টর, আমি এই ডিজাইনটা করছি, আমাকে বলো তো কী কী জায়গায় ইমপ্রুভ করা দরকার, ও আপনাকে বলেই দিবে যে এটা চেঞ্জ করেন, ওটা করেন, ওটা করেন। অ্যান্ড গেস আপনি যখন এটা করবেন তখন দেখবেন যে আপনার রেজাল্টটা অনেক ভালো আসতেছে, এবং আপনি ধরেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাইতেছেন, কিন্তু আপনি আসলে এই বিষয়টা বুঝেন না যে পার্সোনাল ব্র্যান্ড কীভাবে করে। আক্স করেন ওকে, জানতে চান যে আমি হচ্ছে ডিজাইনার, আমার এটা 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 এত বছর কাজ করতেছি, বা আমার হচ্ছে এই এই ব্যাপারে নলেজ আছে, আমি এখন আমার পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাই, কীভাবে করবো, তুমি আমি গাইড করো, বেস্ট একটা ওয়ে পাই যাবেন। ইমেজ জেনারেশন নিয়ে এখন অনেকের প্রবলেম হয়। যেমন আমি হচ্ছে আমাদের এআই ভার্সিটি থেকে ভেরি রিসেন্ট যদি দেখেন, এআই ভার্সিটিতে রিসেন্ট 2টা প্রোডাক্ট রিলেটেড ভিডিও অ্যাড করা হয়েছে, ওগুলোতে ইমেজ জেনারেশন থেকে শুরু করে পুরো প্রসেসটা দেখানো হয়েছে। সো ওইটাতেও যদি আমরা খেয়াল করতে যাই, দেখবেন যে একটা প্রোডাক্টের ছবি থেকে কিন্তু এখন মাল্টিপল ছবি বের করা, মানে স্টুডিও লাইট টাইট কোনো কিছুই লাগে না। আলটিমেটলি বলতে গেলে পুরো ব্যাপারটা কিন্তু ওখানে রেডি টু গো করে ফেলা যায় এআই দিয়ে এখন। সো যেই জিনিসটা খুব সহজে করা যায় সেই জিনিসটা তো আমার ঘুরে করার কোনো দরকার নেই। তো আমার কাছে মনে হয় যে এআইটা আসলে শেখা দরকার, যদি না শিখেন আসলে আপনি বাকি 10 জন থেকে কেন পিছিয়ে থাকবেন। আচ্ছা ভাইয়া, এখন একটা জিনিস আছে যে অনেকে বলে যে এআই হচ্ছে হাইপ। অ্যাকচুয়ালি আমার কোশ্চেন হচ্ছে, এআই কি সত্যি হাইপ নাকি হচ্ছে ফিউচার? এটা ডিপেন্ড করতেছে আপনার সামনে কোন এআই এর কাজগুলো আসতেছে। যেমন আমি আমার লিঙ্কডিনে আমি আমার ইনস্টাগ্রামে যে প্রোফাইলগুলোতে আমি লাইক করে রাখছি বা যে প্রোফাইলগুলো সেভ করে রাখছি, সেগুলোতে আমি দেখি কিছু কিছু এআই আর্টিস্ট আছে যারা কিনা এআই রিলেটেড অনেক ভালো ভালো কাজ করতেছে। সো আমি কিন্তু ওখানে জাস্ট কিভাবে আপনি একটা এভাবে লাইটের নিচে পোজ দিয়ে চেয়ারের উপর দাঁড়ায় ওভাবে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ছবি জেনারেট করবেন, এরকম কোনো কিছু কিন্তু আমি করতেছি না। সো ধরেন আমি বলে দিলাম যে এতগুলো প্রম্পট এখানে, এইটা ধরেন অনেকে ফ্যান্টাসির জন্য চাইলে শুরুর দিকে নিয়ে করছে, কিন্তু এআই এর ইউজ কেসটা কোন জায়গায়, যে আপনি আপনার ডে টু ডে যে কাজটা আপনার ক্যারিয়ারে আপনি করতেছেন, যে কাজটা আপনাকে ডে টু ডে করতে হইতেছে, ওই কাজটাতে আপনি এআই এর ইমপ্লিমেন্টেশনটা কোন জায়গায় করতে পারতেছেন, অনেক জায়গায় করা যেতেছে। তার মানে এআই আসলে একটা ফিউচার ডিফাইন করে। সো হাইপ তারাই বলতেছে যারা আসলে ওই ইউজ কেসটা এখন পর্যন্ত বের করে আনতে পারে। সো ইউজ কেসটা বের করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আপনার ক্যারিয়ারে কোন জায়গাটায় কোন এআইটা ইউজ করবেন। যখন আপনি বের করে ফেলতে পারবেন তখন আপনি দেখবেন এটা আপনার কাছে ফিউচারিস্টিক লাগবে, হাইপ লাগবে। এই শুধু তো আমরা ডিজাইনিং রিলেটেড কথাবার্তা বলতেছি, তো আমার মাথায় হঠাৎ একটা কোয়েশ্চেন আসলো, সেটা হচ্ছে সোলোপ্রেনারদের জন্য। যেমন আমরা ডিজাইন হিসেবে দেখতেছি অনেক ইজি করে ফেলছে আমাদের কাজ। তো একজন নন ডিজাইনার সে কিভাবে এআই তার বিজনেসে ইউজ করতে পারে বা তার কাজে ইউজ করতে পারে, বা একজন সোলোপ্রেনার কিভাবে খুব সহজে এর মাধ্যমে তার কন্টেন্ট রেডি করে তার বিজনেসটাকে দাঁড় করাইতে পারে?
সো এই কোশ্চেনের কিন্তু খুবই গোছানো এবং বলতে গেলে ইলাবোরেটলি দুইটা প্রোডাক্টের অলরেডি ভিডিও অ্যাড করা আছে এভার্সিটি ইউটিউব চ্যানেল প্লাস মার্কেটিংয়ের বিক্রিতে সেশনও নেওয়া হয়েছে এভার্সিটি থেকে। সো যদি এভার্সিটির ইউটিউব লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। ওখানে অনেক অ্যাডভান্স ব্যাপারগুলো শেয়ার করা হয়েছে। সো এখন পর্যন্ত আমি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারগুলো নিয়ে এত ইলাবোরেটলি কোথাও শেয়ার করতে আমি এখন পর্যন্ত দেখি নাই, হ্যাঁ, কাউকে দেখি নাই, যা শুধু পোস্ট করতে দেখছি, হয়তো কেউ কেউ পোস্ট করতে হতে পারে। এখানে আমি বলবো যে আমার দেখা বেস্ট ভিডিও এআই নিয়ে, মানে এত সহজভাবে যে এই জিনিসগুলোকে এক্সপ্লেন করা হয়েছে যে যে কেউ নন ডিজাইনার হোক সে খুব সহজে কানেক্ট করতে পারবে যে কিভাবে এআই আমাদের লাইফটাকে ইজি করতেছে। সো ওই জায়গাটাতেই যদি বলি, ওই জায়গাটাতেই হচ্ছে সোলোপ্রনার বা অন্টারপ্রনার যারা আছেন তারা হচ্ছে এআইটাকে আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে পারেন, যে আপনাকে অনেকগুলো কাজে হেল্প করবে পার্সোনালি। আচ্ছা ভাইয়া, একজন ডিজাইনিং এর পাশাপাশি কি শিখতে পারে? আপনি কোন বিষয়টাকে হাইলাইট করবেন? ধরেন কেউ শিখতে চাচ্ছে যে ভাই আমি ডিজাইনিং এর পাশাপাশি আরো কিছু শিখতে চাই, আরেকটা স্কিল ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আপনি তাদেরকে কি সাজেশন দেবেন? এআই তো মাস্ট। সো এআই শিখতে হবেই, যে সেক্টরে থাকেন না কেন, এটা তো বলবোই। আর পাশাপাশি এটা বলবো যে এখন যারা স্ট্যাটিক ডিজাইনার আছেন তারা এখন কিন্তু মোশনের ডিমান্ড অনেক ভালো। সো আপনারা চাইলে মোশনে সুইচ করতে পারেন, এবং মোশনের অনেকগুলো জোন আছে। সো অনেকে হচ্ছে আমি দেখলাম যে ইউআই এর মোশন নিয়ে কাজ করে, অনেকে আমি দেখছি মোশন গ্রাফিক্স ওই রিলেটেড যে টপিকগুলো কাইনেটিক টাইপোগ্রাফি বা হচ্ছে বিরোর ভিডিও কীভাবে বানায় ওই রিলেটেড অনেকগুলো ক্যাশ পাও ভিডিও বানানো। সো অনেকগুলো জোন আছে। সো আপনি একটা জোন ধরে ভিডিও এডিটিং বা হচ্ছে মোশন গ্রাফিক্সের যে জোনটা, এই জোনটা কভার করার ট্রাই করেন। এটা অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি কাজে দিবে। সো স্কিল আসলে একটাতেই থাকা সবসময় উচিত না। আপনি যদি সার্ভিস সেল করার মতো মেন্টালিটি থাকে বা আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন, আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য হইলেও আপনাকে অনেকগুলো কাজ নিজে নিজে করতে হবে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে এডিটিংয়ের যে স্কিলটা বা মোশন গ্রাফিক্সের যে স্কিলটা সেটা একটু প্লাস হইতে পারে। আচ্ছা, আমি এই কোশ্চেন একটু লেটে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে ভাই একজন ডিজাইনার পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করতে পারে? যেহেতু আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর কথাটা চলেই আসছে, তো এটা অনুযায়ী আর কি জিজ্ঞাসা করা যে ডিজাইনার কিভাবে তার পার্সোনাল ব্র্যান্ডিং করবে। একটা ডিজাইনার পার্সোনাল ব্র্যান্ডিং করবে অ্যাজ এ ডিজাইনার। সো দেখেন, ধরেন আমি পার্সোনাল ব্র্যান্ডিং করি। সো আমি একজন ডিজাইনার। সো আমি পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি, আমার আইডিটা আপনি ঢুকে দেখলেন মিম 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 মিম, এবং হচ্ছে খুবই ফানি পোস্ট, খুবই প্রচুর প্রচুর ফানি পোস্ট। সো আলটিমেটলি পার্সোনাল ব্র্যান্ড কিন্তু ক্রিয়েট হচ্ছে কিরকম, আপনি আমাকে একটা ফানি ক্যারেক্টার হিসেবে দেখতেছেন। সো ইফ আমি আমার প্রোফাইলে প্রতিদিন কোনো ইনসাইট শেয়ার করা, ডিজাইনিংয়ের কোনো ইনসাইট শেয়ার করা, বা ডিজাইনারদের হেল্প হয় এমন কোনো কিছু শেয়ার করা, আমার স্টোরি শেয়ার করা, প্লাস হচ্ছে আমার কাজের যে বিফোর অ্যান্ড আফটার, বা বলতে গেলে আমি যে কিভাবে কাজ করি বা আমার মেন্টালিটি কেমন, বা এই থিঙ্কিং প্রসেসটাতে আমি কোন কোন জায়গাগুলোতে প্রবলেম ফেস করছি এবং কীভাবে সলভ করছি, এই বিষয়গুলো যখন আপনি বলবেন তখন আলটিমেটলি আপনাকে সবাই চিনবে অ্যাজ এ ভিজুয়াল এক্সপার্ট। সো আপনি আসলে আপনাকে কিভাবে ইন্ট্রোডিউস করাতে চাইতেছেন, দ্যাটস অ্যাকচুয়ালি ইয়োর পার্সোনাল ব্র্যান্ডিং। সো পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাইলে আসলে আপনাকে আপনার নিচটা পারফেক্টলি চেনা দরকার বা ধরা দরকার, যে আপনি আসলে মার্কেটে বা কমিউনিটিতে আপনি এই বিষয়টাতে বাকিদের কাছে পরিচিত হইতে চাইতেছেন। বা হতে পারে যেমন বৃথা আপু ব্র্যান্ডিং রিলেটেড কাজ করে। সো বৃথা আপু চাইতে পারে যে আমাকে হচ্ছে সবাই ব্র্যান্ড ভিজুয়াল ডিজাইনার হিসেবে চিনুক। সো আপনি ব্র্যান্ডের ইনসাইট নিয়ে শেয়ার করবেন বা ব্র্যান্ড রিলেটেড কথাবার্তা বলবেন, তখন আসলে মানুষ বুঝতে পারবে যে আপনার ব্র্যান্ড পারসেপশনটা ভালো। সো এইটাই। সো প্লিজ মেম শেয়ার না করে এসব কাজ করেন। মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, আপনি একজন এতক্ষণ যে কথাবার্তা বললেন সেটা একজন ডিজাইনার হিসেবে বলছেন বা ক্রিয়েটিভ লিড হিসেবে। সো আপনার তো এছাড়াও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আপনি একজন ভালো মেন্টর, ক্রিয়েটিভ কোডের আমাদের মেইন মেন্টর বলা যায়। সো সেখান থেকে মেন্টরদের কিছু কোয়েশ্চেন মানে আমার মাথায় রয়ে গেছে, আমি এটা জিজ্ঞাসা করতে চাই। সো অ্যাজ এ মেন্টর, আপনি অ্যাজ এ ডিজাইনার এবং অ্যাজ এ মেন্টরের মাঝখানে কি খুব ডিফারেন্স আছে? একটা ডিফারেন্স অবশ্যই আছে। সেটা হচ্ছে দেখেন, যে শিখে এবং যে শিখায় দুইজন দুইটা মেন্টালিটির থাকে। যখন আমি শিখবো তখন আমার কাজ থাকবে যে গুরু তাকে ফলো করা, আর যখন আমি শেখাবো তখন আমার কাজ থাকবে যে শিশু তাকে পারফেক্টলি শেখানো। তো যেহেতু দুইটা ডিফারেন্ট রুম, তো ওই দুইটা জায়গাতেই হচ্ছে দুই রকমের রেসপন্সিবিলিটিস থাকে। সো এখন ব্যাপার হচ্ছে দেখেন, অনেকে বলে যে হচ্ছে কোর্স করেই কোনো কিছু শেখা লাগবে। আমি অ্যাজ এ মেন্টর আমি এটা বলতেছি যে সব কিছু কোর্স করে শেখা লাগে। সো আমি নিজেই পার্সোনালি একজন সেলফ স্টাফ ডিজাইনার। আমি হচ্ছে নিজেই হচ্ছে ডিজাইনিং
শিখছি, বা হচ্ছে আমার পুরোপুরি ডিজাইনিং ক্যারিয়ারটাতে আমি আসা সম্পূর্ণ নিজের ডিসিশনে, এবং নিজেই হচ্ছে ব্যাপারগুলোকে গোছায়। একটু হয়তো জার্নিটা একটু লম্বা হয়ে গেছে, কজ হয়তো অনেক জায়গায় হেল্প চাইছি, হয়তো পাইতে একটু সময় লাগছে, আবার একটু ব্যাকে গেছি, আবার একটু সামনে গেছি। সো এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হয়েছে। সো আমি ভেরি রিসেন্ট একটা সেশনে বলতেছিলাম যে ধরেন শেখার ভ্যালু হচ্ছে 10। ধরেন আপনি 10 পর্যন্ত শিখতে পারবেন, দুনিয়াতে মানুষ ধরেন 10 পর্যন্ত শিখতে পারে। এখন আমি অ্যাজ এ মেন্টর ধরেন জানি 6, আমি আপনাকে কিন্তু 7 শিখাতে পারবো না, পসিবল নো। পসিবল না। সো আপনি যদি 6 পারেন, আপনি 7 শিখাতে পারবেন না, 7 আপনাকে শেখা লাগবে, দেন আপনি শিখাতে পারবেন। এখন ধরেন আপনি 6 পর্যন্ত পারেন, আপনি আমাকে শিখাতে আসলে 6 পর্যন্ত শিখাতে পারবেন। এখন আমি যদি নিজে নিজে শেখা শুরু করি, যে আমি হচ্ছে কোনো জিনিস ডাইরেক্ট মেন্টরের কাছে দুধ দেওয়ার আগে আমি হচ্ছে নিজেই একটু এক্সপ্লোর করবো। ইউটিউবে যুগ হয়ে এখন আপনি সার্চ করলে 110টা ভিডিও পাবেন এরকম, আপনাকে গাইডলাইন দিয়ে দিতেছে যে ডিজাইনিং তুমি এভাবে করবা, এভাবে করবা, এভাবে করবা। আপনি হয়তো প্রথম দিকে একটা রাইট ডিরেকশন পাবেন না। কোনো একটা প্লে লিস্ট ইউটিউবে এখন আরো ইজি করে দিছে, মানে এখন তো ইজি এটা বলতে গেলে, অনেক আগে থেকে ছিল প্লে লিস্ট সিস্টেম। হ্যাঁ, আপনি কোনো একটা প্লে লিস্ট ফলো করা শুরু করেন, যে আমি প্লে লিস্ট ফলো করে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের এটা শিখবো বা ইউআই এর এটা শিখবো, একটা লেভেল ধরেন, দেন আপনি শেখা শুরু করেন। এমন হতে পারে যে আপনার 7 শিখে গেছেন, 7 পর্যন্ত শিখে গেছেন। এরপর আপনি যখন কোনো একটা কোর্সে ঢুকবেন, যখন আপনি কোনো কোর্সে ঢুকবেন, তখন দেখার বিষয় হচ্ছে ওখানে আপনাকে কত পর্যন্ত শিখাতে পারতেছে। এখন এমন হতে পারে যে আপনি 7 পর্যন্ত শিখতে পারছেন, বা আপনার ম্যাটন 9 পর্যন্ত জানেন, আপনি আর 2 পর্যন্ত শিখতে পারেননি। যখন আপনি ওই সময় কোনো একটা কোর্সে ঢুকবেন, তখন আপনার জন্য আর 2 বাকি থাকবে, তখন আপনার জন্য শেখাটা আরো বেশি সহজ হয়ে যাবে। আর অনেকেই বলতে পারেন যে ভাই আমি একদম শুরু করতে চাইতেছি কোনো একটা গুরু শিষ্য হয়ে, এই ক্ষেত্রেও কোনো মানা নাই। এক্ষেত্রে কোনো মানা নাই, রিজন অফ আপনি বলতে পারেন যে এখন জগৎ খুব ফাস্ট আগাচ্ছে, আমিও কোপ আপ করতে চাইতেছি, এবং আমি খুব দ্রুত একটা বিষয় শিখতে চাইতেছি। সো দ্রুত শিখতে গেলে আপনি একটা মেন্টরের কাছে যেতে পারেন, কিন্তু ডেডিকেশন দুইজনেরই লাগবে, যে শিখে আবার শিখতে চাইতেছেন বা যে না শিখে ডাইরেক্ট নতুন করে শিখতে চাইতেছেন, দুইজনের ডেডিকেশন ব্যাপারটা লাগবে। না হইলে এন্ড অফ দ্য রেজাল্ট আমরা ওই ওর ব্যাপারেও যা দেখবো আপনার ব্যাপারেও তা দেখবো, ব্যাপারটা এটাই। আচ্ছা ভাইয়া, এখানে অনেক সময় বলো না যে আজকাল কোর্সটা অনেক সহজলভ্য হয়ে গেছে, অনেক কম প্রাইসে অনেকে পান্ডেল আকার কোর্স সেল করতেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেন্টরদেরও কিছু রিলেশনস এর সম্মুখীন হইতে হয়, যে আমার মেন্টরের কাছ থেকে ক্লায়েন্ট হান্টিং মেন্টর নিজেই পারে না। ধরেন ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারটাই করে যে মেন্টর নিজেই ক্লায়েন্ট হ্যান্ড করতে পারে না, ও কি শিখাবে আপনাকে? তো তারপরে অনেকে বলে যে ক্লায়েন্ট তো নিজেই কন্ট্রাস্টের পারদর্শী না, মানে মেন্টর নিজেই কন্ট্রাস্টে পারদর্শী না, সে আপনাকে কি কন্ট্রাস্ট শিখাবে? ঠিক আছে, আপনি আপনার সময় কেন কোর্সে নষ্ট করতেছেন? আপনি আপনার সময় নিজে সেলফ লার্নিং এ খরচ করেন, তো এই বিষয়গুলো কেন? একটা হচ্ছে দেখেন, অনলাইনে একটা বিষয় হয়, মানে এটা আমি মাঝে মাঝে বলি যে শেয়াল কখনো মুরগির স্বাধীনতা নিশ্চিত, শেয়াল সবসময় মুরগির স্বাধীনতা নিশ্চিত করতে চায় কেন, এটা আপনারা সবাই জানেন। সো আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাইতেছি না। সো একটা বিষয় হচ্ছে আপনাকে যে যা কিছু বলতেছে, বা আপনি যাকে গুরু বা মেন্টর হিসেবে আপনি মানতে চাইতেছেন, তাকে কেন মানতে চাইতেছেন? আলটিমেটলি আপনি চাইতেছেন যে আপনার জার্নিটা একটু সহজ হোক। তখন ওই ক্ষেত্রে আপনি যদি আপনার মেন্টরের ভিতরে এমন কোনো কিছু দেখেন যে আপনার মেন্টর এটা করতেছে ওইটা করতেছে না, আপনি তো নিজেই বের করে ফেলতে পারবেন সে আসলে কতটুকু জানে কতটুকু জানে না। কিভাবে জানতে পারবেন? কোশ্চেন করে। ওকে, আপনি আপনার ক্লায়েন্টকে, আপনার মেন্টরকে ধরুন ক্লায়েন্ট হান্টিং রিলেটেড, সে আপনাকে বললো যে আমরা ক্লায়েন্ট এইভাবে করে হান্ট করে দেখাবো, আপনি তাকে সেল সম্বন্ধে জিজ্ঞাসা করেন কমনলি, জাস্ট যে আমি কীভাবে সার্ভিস সেল করবো, ওয়ার্ডিংগুলো এভাবে যেতে হয় যে আমি কীভাবে সার্ভিস সেল করবো, আমার কীভাবে সার্ভিস সেল করা দরকার, বা আমি তো এখন এই বিষয়গুলো জানি, আমি কীভাবে ওখান থেকে করবো। ইফ মেন্টর জানে, সে আপনাকে বলে দেবে যে এইভাবে করো। যদি না জানে, আমার সহজ কথা হচ্ছে, আমি যদি না জানি আমার বলে ফেলা উচিত আমি জানি না। এখন কথা হচ্ছে, এখন ChatGPT আর পারপ্লেক্সিটি যুগ। আমি ধরেন আমি কন্ট্রাস্ট কি বুঝি না, কিন্তু আমি চাইতেছি অনেক লেকচার মারবো এখন। সো আমি কি করলাম, পারপ্লেক্সিটির কাছে গেলাম, গিয়ে বললাম কন্ট্রাস্ট কি আমার বুঝাই দাও, বা ChatGPTর কাছে গেলাম, গিয়ে বললাম যে কন্ট্রাস্ট কি আমাকে এলাবোরেটলি বুঝাই দাও। পারপ্লেক্সিটিতে গেলে সে আমাকে 10টা আর্টিকেল দিবে, ওই 10টা আর্টিকেল আমি দেখে কন্ট্রাস্ট সম্বন্ধে জানলাম, যাই না মানুষকে জানাইলাম, দ্যাটস দ্য নাইস ওয়ান। বাট আমি ধরুন ডাইরেক্ট ChatGPTকে জিজ্ঞাসা করছি, আসলে তো আমার পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে রেগুলার পোস্ট করা, আজকে আমাকে একটা পোস্ট করতে হবে, হাউ ক্যান আই পোস্ট, আই হ্যাভ ChatGPT। আমি এখন ChatGPTর ভিতরে ঢুকে চোখে বলবো হ্যাঁ আমাকে কন্ট্রাস্ট নিয়ে কিছু একটা বানায় দাও,
ওয়ানকে কন্টেস্ট নিয়ে কিছু একটা বানাই দিবে, দেন আমি আল্লাহর নামে হচ্ছে ওইটা নিয়ে ফেসবুকে পোস্ট করে আমি অনেক কিছু জানি প্রকাশ করে ফেললাম। সো এখন রিসোর্স অনেক বেশি, শেখার স্কোপ অনেক বেশি। সো আপনি আসলে রাইট জায়গা থেকে রাইট বিষয়টা শিখতেছেন নাকি, সেটা আসলে ইম্পর্টেন্ট। সো এটা আপনি বুঝবেন কিভাবে? সোজা কথা শেষ, প্রত্যেকটা মানুষের তো পাস্ট থাকে, চেক দ্য পাস্ট, তাইলে বুঝবেন যে আপনার মেন্টর কি পারে কি পারে না। আচ্ছা, এই কথায় আমি সবাইকে একটা কথা বলতে চাই। আমার জীবনের জার্নির ক্ষেত্রে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু মেন্টর এতটা সহজলভ্য ছিল না ভাইয়া। আমি অনেক আপনি কত সালে ডিজাইনিং শুরু করছেন? আমি ডিজাইনিং শুরু করেছি 2022। তো তখন শুরুর দিকের ঘটনা বলতে গেলে দেখা যাবে যে আমি অনেকের কাছে গিয়েছি বা ফিডব্যাক চেয়েছি বা গাইডলাইন চেয়েছি, পাইনি। দেন নিজে নিজে সেলফ লার্নিং এর মাধ্যমে শেখা হয়েছে। বাট এটা এখন নতুনদের জন্য আমি বলবো যে তাদের ইন্ডাস্ট্রিতে বেশ ভালো ভালো রিনাউন্ড মেন্টর আছে যারা খুব সহজে অনেক কঠিন রাস্তা অনেক সহজ করে হাঁটতে সাহায্য করতে পারে। সো আমাদের সেশন আজকে এই পর্যন্তই। ভাইয়ার কি কিছু জিজ্ঞাসা করার আছে, কিছু বলবেন? না, আমি জাস্ট এতটুকুই বলবো যে হচ্ছে যেহেতু ক্রিয়েটিভ সেক্টরে আছেন, লার্নিংটা সবসময় চালিয়ে যেতে হবে, আর লার্নিংয়ে কোনো পরিমাণ গ্যাপ দেওয়া যাবে না। একটা সিনিয়ররা একটা কথা বলে, আমি আমার একটা সিনিয়র থেকে একটা বিষয় শিখছি, সেটা হচ্ছে আপডেট ইউর সেলফ 1% এভরিডে। সো এই বিষয়টা অনেক বেশি জরুরি। আপনি আপনার দুনিয়াতে যত বড় কাজ থাকুক না কেন, আপনি ডেইলি যাতে আপনার লার্নিং প্রসেসটা এতটুকু হইলেও থাকে, এটা যদি না থাকে আপনি আজকের আপনার সাথে কালকের আপনি তেমন তফাৎটা পাবেন না। তো আপু, অনেক কোশ্চেন আপনি করছেন আজকে, আসলে আমি বলবো সবচেয়ে বেশি করছি। সো আপনার কাছে একটা কোশ্চেন, এবং এটা খুবই রিলেভেন্ট কোশ্চেন আমার কাছে মনে হয় যে মানে আপনার কাছে কি মনে হয় যে এই সেক্টরটা মানে ক্রিয়েটিভ সেক্টরটা মানে এই ডিজাইনিং সেক্টরটা এটা আপনার মানে আপনাদের জন্য কতটুকু সুইটেবল, মানে যারা আসলে যেমন আপনি আসলে যে কোড অফ লাইফটা মেনটেন করেন, এই সাইডে থেকে আসলে এই ক্রিয়েটিভ সেক্টর কিভাবে আসলে মেনটেন করা যায় যে ফিমেল? অ্যাকচুয়ালি ভাইয়া, এখানে যদি এই কথাটার আনসার দিই একটু বড় হবে। আমার জার্নি আসলে শুরু থেকে জার্নিটা বললে হয়তো রিলেট করা সহজ হবে। যে আমি কিন্তু যখন এই ইন্ডাস্ট্রিতে ঢুকি বা একটা কোর্স করি, গভর্নমেন্ট কোর্স, তখন আমি জানতাম না গ্রাফিক ডিজাইন কি। পরবর্তীতে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ম্যাথমেটিক্সে অনার্স, বাট আমি ওই সেক্টর চেয়ে এই সেক্টরটা চুজ করার কারণ হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় মেয়েদের জন্য এটা একটা খুবই সুইটেবল কেরিয়ার। কারণ আমরা অনেক সময় মেয়েরা দেখতে যাই যে প্রত্যেকটা মেয়ের লাইফের বিভিন্ন সময় ধাপ থাকে। এক সময় সে একজন আহ, মেয়ে থেকে মহিলা হয়, তারপরে সে মা হয়। এই প্রত্যেকটা ধাপই এনজয়েবল, প্লাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকা মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো আমার মতে এই সেক্টরটা মেয়েদের জন্য খুবই সুইটেবল। আমি জানি না কেন ইন্ডাস্ট্রিতে মেয়েদের সংখ্যা, মেয়ে ডিজাইনারের সংখ্যা অনেক কম, বাট আমি মনে করি যে তারা যদি কন্টিনিউয়াসলি কাজ করে যায় বা তাদের এই যে কেরিয়ারটা তারা ধরে রাখে, তাহলে তারা একসাথে এম্পাওয়ারমেন্ট প্লাস হচ্ছে নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দুইটাই পাচ্ছে। কারণ এখানে আপনি ঘরে বসেও ফ্রিল্যান্স ওয়েতে বা আপনি রিমোট জব, তো আজকাল ডিজাইনারদের জন্য অহরহ একটা নর্মালাইজ হয়ে গেছে বিষয়টা। তো সে রিমোট জব প্লাস ফ্রিল্যান্স বা যে কোনো ভাবে কিন্তু সে তার ইনকাম সোর্স প্লাস হচ্ছে স্যার নিজের সেলফ আইডেন্টিটি তৈরি করতে পারে। তো অ্যাজ এ ওমেন আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে তোমার এই সেক্টর আসা উচিত, ডিজাইনিং সম্পর্কে জানা উচিত। এন্ড আরেকটা কথা, আমার কাছে মনে হয় ছেলেদের চেয়ে মেয়েরা অনেক ক্রিয়েটিভ। কারণ ছেলেদের মাথায় অনেক প্রেশার থাকে, আর মেয়েদেরকে আল্লাহবাক তৈরি করছে মাল্টিটাস্কিং এর জন্য। সো মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আসতে গেলে দেখা যায় যে ক্রিয়েটিভ সেক্টরে আমরা যতটা জটিল মনে করি এতটা জটিল না। চাইলেই আর তারা আমরা নারী পুরুষ সমাধিকার না যাই, আমরা হচ্ছে পরবর্তীতে কোনো দিন হয়তো এই বিষয়ে কথা বলবো। সো আপু, তো শেষ করে আচ্ছা, দেন আজকে। তাহলে এই ছিল আজকে আমাদের সেশন বা পডকাস্ট, যেটাই বলি। আমরা চেষ্টা করেছি, বিশেষ করে আমি চেষ্টা করেছি যে আমাদের নতুন যারা আছে বা নিউ কামার যারা আছে তাদের যে প্রবলেমগুলো তারা ফেস করে বা তাদের মাথায় যে কোশ্চেনগুলো আছে এগুলোর আনসার দেওয়ার মতো। তো আমার সকলের কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেশন আমাদেরকে জানাবেন। নেক্সট পডকাস্ট হবে আপনাদের কিউএনএ কোশ্চেনের উপর বেস করে। আমরা চেষ্টা করবো যে আপনাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়ার জন্য। অ্যান্ড যারা নিউ কামার আছে যে আমি কোনো গাইডলাইন পাচ্ছি না, কি করব, কেরিয়ার গ্রোথ কিভাবে হবে, এর সাথে নিজেকে অ্যাডপ্ট করতে পারতেছি না, তাহলে এটা হতে পারে তার জন্য একটা লাইফ চেঞ্জিং সেশন বা পডকাস্ট। আর আমার কাছে এটা মনে হয় যে হচ্ছে আমাদের যে উইংস হচ্ছে, আমরা এআই ভার্সিটির কথা বলতেছিলাম। সো এআই ভার্সিটি আসলে এআই রিলেটেড যত রকমের আপডেট বা হচ্ছে এআই এর ইন্টিগ্রেশন আসলে কতগুলো সেক্টর আসলে অ্যাডভান্স কাজ করা যায় এই বিষয়টা নিয়ে এআই ভার্সিটি কাজ করে থাকে। সো এআই ভার্সিটির ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে গেলে আপনারা এআই রিলেটেড অনেক অনেক ইনফরমেশন পাবেন, এবং এটা সামনে আসতেও থাকবে। সো এআই ভার্সিটির সাথে থাকতে হবে, এটা জাস্ট এটা হচ্ছে একটা সাজেশন ফর যারা এআই নিয়ে আগাতে চায়। আর ক্রিয়েটিভ কোর্সের সাথে থাকতে হবে যাতে আপনারা ক্রিয়েটিভ থাকতে পারেন, অলওয়েজ বি ক্রিয়েটিভ, এটার জন্য।
না, এ নিয়ে আমি আরেকটা কথা বলবো। ভাইয়া বললো যে এর সাথে থাকতে চাই, আমার কাছে মনে হয় না ভাই এখানে কোনো অপশন আছে, এর সাথে থাকতেই হবে। থাকতেই হবে So stay tuned with A Varsity and Creative Course. Stay tuned with us and don't forget to comment your questions. থ্যাংক ইউ, বাই বাই। Allah Hafiz.